এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে। রবিবার দিন এলে ঘরে থাকতে মন চায় না, তাই আমরাও বেরিয়ে পড়েছি আশেপাশে ঘুরে নিতে। যদিও 2-3 দিন ছুটি না পেলে দূরে কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আশপাশে ঘুরে নিতে দোষ কোথায়। তাই চলে এসেছি আমাদের প্রতিবেশী দেশ ভুটানে। মাত্র একটি দেওয়ালের এই পাশে ইন্ডিয়া, ওই পাশে ভুটান। আমরা চলে এসেছি এখন ফুনসিলিং যাবার রাস্তাতে, আর ওই পাশে জয়গাঁও মানে আমাদের ইন্ডিয়া। আমি জানি তোমরা আমাদের ভুটানের অনেক ছোট ছোট ক্লিপ আগে দেখে নিয়েছো, কিন্তু এইবারে কথা দিলাম রয়েছে নতুন আরও অনেক ইনফরমেশন। তাহলে চটপট আমরা ঘুরে দেখে নিই আশপাশটা, আর ব্লগটা একদম কিন্তু স্কিপ করো না, কারণ থাকবে তোমাদের জন্য প্রচুর নতুন ইনফরমেশন। আমাদের সকলেরই স্বপ্নের একটি ডেস্টিনেশন হলো ভুটান, কিন্তু ভুটানে যে কত খরচ সেটাও আমরা বেশ ভালো মতো জানি। তাই অনেক সময় হয়তো ভুটান ভ্রমণ আমরা করে উঠতে পারি না, কিন্তু সব সময় কি সম্পূর্ণ ভুটান দেখতে না পেলেও ভুটানের মাটিতে পাই কি আমরা রাখতে পারবো না? সেটা কখনোই সম্ভব না। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ হলো ভুটান, তাই তার কিছু অংশে অবশ্যই আমরা ঘুরে নিতে পারি নিজেদের সাধ্যের মধ্যে। আজ সেই ইনফরমেশন থাকবে তোমাদের জন্য, তাই ব্লগটা স্কিপ করো না। আমরা ফুনসিলিংয়ে এসেই একটি গাড়ি ভাড়া করে নিয়েছি, আর গাড়ি ভাড়া করা মানেই আশপাশের কিছু জায়গা ঘুরে দেখা। ভুটানে কিন্তু খুব সাধ্যের মধ্যেই আমরা আশপাশের কিছু স্পট ঘুরে দেখে নিতে পারি। সেই ইনফরমেশান থাকবে আজ তোমাদের জন্য। আর এখানে গাড়ি ভাড়া কত লাগলো? 1000 থেকে 1200 টাকার মধ্যে। অবশ্যই বার্গেনিংটা কিন্তু তোমাদের হাতেই তোলা রইল। অনেক বছর আগে, হয়তো সালটা ছিল 2013 সাল, সেই সময় একবার আমি এসেছিলাম এরকমই ভুটানের আশপাশটা ঘুরে দেখার জন্য। কিন্তু সেই সময়কার ভুটান আর এখনকার ভুটান কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের যেই ড্রাইভার দাদা ছিলেন, মানে আমাদের ড্রাইভারজি, আমাদের আশপাশটা দেখাতে দেখাতে অনেক তথ্য দিয়ে দিলেন। সেই সব তথ্য কিন্তু আমরা ভাগ করে নেব তোমাদের সাথে। আমি একটা দারুণ খবর পেলাম, জানো, ভুটানে একটা রেল লাইন হতে চলেছে। মানে কলকাতা থেকে সেই ট্রেন চলে আসবে একদম ভুটানে। অবশ্যই পারমিটটা দরকার, মানে খরচ কিন্তু আরও কমতে চলেছে। সেই কাজই চলছে এইখানে। আর এই যে ফ্ল্যাটগুলো দেখছো, মানে এই বাড়িগুলো, এইগুলো তৈরি করা হয়েছিল কোভিডের সময়। কোভিডে আক্রান্ত মানুষদেরকে রাখা হতো এইখানে। আর আশপাশে তৈরি হচ্ছে আবার নতুন করে শহর, নিউ টাউন। আমরা চলে এসেছি এই ঝুলা ব্রিজটি দেখতে। এই ঝুলা ব্রিজটি কিন্তু আমাদের দারুণ লেগেছে। অবশ্যই যে কোনো ঝুলা ব্রিজই মন কাড়া, আর সেটা যদি হয় ভুটানের, তাহলে তো কোনো কথাই নেই। আমরা যখন মানসে গিয়েছিলাম সাফারি করতে, তখন কিন্তু রয়্যাল ভুটান সাফারিটাও করে নিয়েছিলাম। আর সেই সময় কিন্তু এরকমই একটি দারুণ ব্রিজ আমরা পেয়েছিলাম। খুব মজা করেছিলাম। এখানেও কিন্তু বেশ মজা করলাম, কিন্তু তফাৎ একটাই, ওই সময়টা ছিল বেশ ঠান্ডা ঠান্ডা, তাই ঘুরে নিয়েছিলাম একদম ফুরফুরে মেজাজে। আর এখন পুরো রোস্ট হয়ে যাচ্ছি ভাই, গরমের রোস্ট হয়ে যাচ্ছি, কিন্তু মজা কিন্তু এক চুলো কম হয়নি। দারুণ লেগেছে আমাদের এই ব্রিজটা। তোমরা যদি অবশ্যই ভুটানের একটু আধটু মজা করে নিতে চাও, তাহলে কিন্তু ভুটানের এখানে অবশ্যই এসো। অবশ্যই কিন্তু তোমরা এই ভুটান ভ্রমণটা করে নিও, ছোট্ট ভুটান ভ্রমণ।
চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ, আর এই ব্রিজটাতে এত রকমের পতাকা লাগানো যে এক এক সময় এটাকে ব্রিজ নয় পতাকা বাহার লাগছিল। প্রথমে তো আমি বুঝতেই পারিনি ওটা ব্রিজ। জায়গাটা ঘুরে দেখতে দেখতে পুরো রোস্ট হয়ে গেছিলাম। তারপর এসি গাড়িতে গা ভাসিয়ে দিয়ে একটু শান্তি পেলাম। আমাদের ড্রাইভার জি একটা ছোট্ট ইনফরমেশন দিয়েছিলেন। এই যে সামনে যে দেখতে পাচ্ছ এই জায়গাটি থেকেই নাকি থিম্পু পারতে যাওয়ার গাড়ি ধরতে হয়। আমাদের ড্রাইভার জি আরও একটি দারুণ ইনফরমেশন কিন্তু আমাদের দিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন, আপনারা তো ভুটানে আসতে চান, তাহলে এখন আসবেন না, কিছুদিন পরে আসুন, কারণ ভুটানে যে থাকার জন্য ট্যুরিস্টদের পার ডে 1200 টাকা করে দিতে হয়, সেটা নাকি কিছুদিন পরেই কমে যাবে, হয়ে যাবে 400 থেকে 500 টাকা। তো সেই দিনের জন্য উনি আমাদের বললেন একটু অপেক্ষা করে যান, কিছুদিন পরে ভুটান ট্রিপটা করে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেকটাই সস্তা হয়ে যাবে ভুটান ভ্রমণ। আমরা এখন চলে এসেছি ফোনসিলিংয়ের বাস স্ট্যান্ডে। মানে তোমরা এখান থেকে যেখানেই যেতে চাও, যদি বাস ধরতে চাও, তাহলে তোমাদের এই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু বাস ধরে নিতে হবে সব জায়গায় যাবার। তোমাদের ভুটান কেন ভালো লাগে? প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নাকি অন্য কিছুর জন্য? সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ভালো লাগে ভুটান এই পরিচ্ছন্নতার জন্য, কত সুন্দর, তাই না? আর একটা ইনফরমেশন আমাদের ড্রাইভারজি দিলেন। অনেক ভুটানি ড্রাইভারজিরা প্যাসেঞ্জারদেরকে তুলে, মানে ট্যুরিস্টদেরকে তুলে এখানে এনে বলেন, এই হচ্ছে ঝুলা ব্রিজ, এখানেই তোমরা ঘুরে ফটো তুলে নাও। সেইটা কিন্তু একরকমভাবে লোক ঠকানোর মধ্যে পড়ে। সেই জন্যে উনি বললেন, এরম করা তো উচিতই নয়, আমরা করি না, কিন্তু কেউ কেউ হয়তো করেন, সেটা খুবই খারাপ জিনিস। তাই তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। তোমরা যারা ফোনসিলিং ভ্রমণ করতে আসবে তারা কিন্তু খেয়াল রাখবে এই জায়গাতে এনে যাতে তোমাদেরকে ঠকিয়ে না দিতে পারে কোনো অসৎ মানুষ। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওখান থেকেই প্রবেশ করতে হয় প্রধান ভুটানে, মানে থিম্পু পারতে যাওয়ার রাস্তা। এখান থেকে আর পারমিট পাওয়া যায় না সাধারণ ট্যুরিস্টদের জন্য। এখান থেকেই ব্যাক করতে হলো আমাদের। আর নিচে দেখে নিলাম অসাধারণ সৌন্দর্য আমাদের জয়গাঁওকে। দূর থেকে দারুণ লাগছিল কিন্তু জয়গাঁও। আমরা এখন চলে এসেছি একটি মনেস্ট্রিতে। চলো ঘুরে দেখে নিই এই মনেস্ট্রিটি। কিছুদিন আগে পর্যন্ত এখানে আসতে গেলে কোনো চার্জেস লাগতো না, কিন্তু এখন পার হেড 30 টাকা করে দিতে হয় মনেস্ট্রিতে প্রবেশ করার জন্য। টিকিট আমরা কেটে নিলাম, আমাদের ড্রাইভার দাদাই কিন্তু লাইন দিয়ে কেটে নিল, শুধু আমাদেরকে পেড করে দিতে হয়েছিল ওনাকে। ভীষণ রোদে মানুষ প্রায় ক্লান্ত। দেখতেই পাচ্ছ সবাই আইসক্রিম হাতে দাঁড়িয়ে পড়েছে গাছের ছায়াতে। আমরা দরকার পড়লেই গাছপালা কাটতে থাকি, কিন্তু গাছ আমাদের যে কত উপকার করে সেটাই রোদেই বুঝতে পারা যায়। যাই হোক, দেখো এখানের এই গাছটি, উফ, চারিদিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল। বাঙালি বস আমি, কাঁঠাল দেখলে থমকে তো যেতেই হবে, আর কাঁঠাল দেখলেই জিভে জল আসাটা স্বাভাবিক নয় কি? কত রকমের পদ, মানে কত রকমের সুস্বাদু পদ যে তৈরি হয় কাঁঠাল দিয়ে, সেটা শুধু বাঙালিরাই জানে। যাই হোক, লোভ সংবরণ করে এগিয়ে চললাম মনেস্ট্রি দর্শন করতে। আরে সেইটা করতেই তো এসছি, নাকি কাঁঠাল দেখতে এসছি? কোনটা মনে হয় তোমাদের? কাঁঠাল দেখে লোভ সংবরণ করতে পারিনি, কিন্তু মনেস্ট্রি দেখাটা মাস্ট। আশপাশের সৌন্দর্য তো খুবই সুন্দর, কিন্তু এই গাছগুলোকে কেন এমন করে রাখা হয়েছে আমার ঠিক জানা নেই। মনে হয় ডালপালাগুলো ছেটে দেওয়া হয়েছে, আবার নতুন
পাতা গজানোর আশায়, মানে নতুনকে ওয়েলকাম করতে পুরনোকে বিদায় জানানো হয়েছে। দেখতেই পাচ্ছ মনেস্ট্রির আশপাশের সৌন্দর্য, সেটা তার মুখে বলে দিতে হবে না। আর নিচ থেকে আমাদের জয়গাঁওকে লাগছে অসাধারণ, মনে হচ্ছে ওখানে চলে বেড়াচ্ছে কিছু ছোট্ট ছোট্ট পুতুল। আমাদের আগের একটি ভ্লগে তোমাদের কিন্তু সামনের আই লাভ জয়গাঁও ভিউ পয়েন্টটা দেখিয়ে দিয়েছিলাম। হতে পারে প্রথম এক্সপ্লোর করেছিলাম আমরা এই জায়গাটিকে। সেখান থেকে দূরের এই মনেস্ট্রিটা দেখে নিয়েছিলাম, ইচ্ছা ছিল আসার, সেদিন হয়নি, কিন্তু আজ চলে এসেছি। আজ এই মনেস্ট্রি থেকে দেখে নিচ্ছি সেই ভিউ পয়েন্টটি। এখানের এই গাছগুলোকে দেখতে পাচ্ছ, বলো তো এটা কি গাছ? ঠিক ধরেছ, এইটা হলো বাঁশ গাছ। মানে আমাদের জীবনে সবাই যে বাঁশটা খেয়ে থাকে সেই বাঁশ গাছ, সেটা আমাদের এখানে বিশাল বড় বড় দেখতে পেলেও এখানে কিন্তু ছোট্ট ছোট্ট বাঁশ গাছ সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আর সত্যি দেখতে অপূর্ব লাগছে। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে এটি নাকি বাঁশ গাছ। যাই হোক, আমরা চলে এসেছি মনেস্ট্রির সামনে, ভিতরেও যাব, তার আগে ঘুরে দেখে নিই আশপাশটা। মনেস্ট্রিটি কিন্তু দারুণ সুন্দর করে সাজানো, আর চারপাশে দেখেছো কত ফুলের গাছ, আর এছাড়াও কত বড় বড় গাছ রয়েছে এখানে। আর একটু ছায়া পেতেই মানুষজন সেখানে বিশ্রাম নিতে বসে পড়েছে। সত্যি বিশ্রাম না নিয়ে চলা এক পাও সম্ভব না, কারণ এই বিভৎস রোদ্রে গা যেন প্রায় পুড়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে প্রকৃতি আমাদের বুঝিয়ে দেয় গাছ ছাড়া আমাদের এক পাও চলা সম্ভব নয়, কিন্তু আমরা মানুষরা সব বুঝেও না বোঝার ভান করে এগিয়ে চলি, আর তার ফলস্বরূপ নিজেদেরকেই কষ্টটা ভোগ করতে হয়। কার কি যায় আসে, তাই না? মনেস্ট্রির ভিতরে ভিডিও করা নিষেধ, তাই আমরাও কোনো ফটো বা ভিডিও তুলিনি ভেতরে ঢুকে। আশপাশটা দেখেই বুঝতে পারছো ভিতরটা কত সুন্দর হতে পারে, আর সত্যি দারুণ ছিল ভিতরের সৌন্দর্য। এই মনেস্ট্রির ভেতরেই রয়েছে একটি ছোট্ট রেস্টুরেন্ট। আমরা চলে গেলাম সেখানে একটু ঠান্ডা পানীয় খাওয়ার জন্য। ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু এই বোনটি বলল প্লিজ ভিডিও করবেন না। যদিও ভুটানের যে কোনো জায়গাতেই, মানে যে কোনো দোকানেই ভিডিও করা কিন্তু একদম নিষেধ। এমনকি এখানকার পুলিশ বা এখানকার যে কোনো মানুষের ভিডিও করতে গেলেও কিন্তু লাগে পারমিশন। আমরা এখন চলে এসেছি সেন্ট্রাল পার্কে। এটাও কিন্তু আমাদের সাইট ট্যুরেরই একটি অংশ। এখানে কোনো টিকিট লাগে না, আর দেখার মতো তেমন কিছু নেই। যদিও পার্কটা খুবই সুন্দর করে সাজানো। বিকালের দিকে যদি আসতাম, মানে রোদটা যদি একটু কম থাকতো, তাহলে হয়তো এখানে বসে বেশ কিছুটা সময় আমরা কাটাতে পারতাম। কিন্তু এই রোদে বেশিক্ষণ ঘোরা সত্যি খুব চাপের। আর দেখতে পাচ্ছ এই স্টেজটায় কতগুলো বোন তাদের ডান্স শোয়ের জন্য রেডি হচ্ছে, ডান্স প্র্যাকটিস করছে। দারুণ লাগছিল কিন্তু ওদের পারফরমেন্স দেখতে, কিন্তু ওদের অনুমতি ছাড়া আমরা কোনো ভিডিও এখানে দাঁড়িয়ে করিনি। এখানেও রয়েছে একটি ছোট্ট রেস্টুরেন্ট, তোমরা চাইলে এখানে চা, কফি বা ছোটোখাটো স্ন্যাক্স খেয়েই নিতে পারো। এই পার্কটি কিন্তু খুব সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে। চারপাশে প্রচুর গাছ এবং নিট অ্যান্ড ক্লিন। এই পার্কটিকে যে সুন্দর করে যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে সেটা এখানে এলেই বোঝা যায়।
বন্ধুদের সাথে কিছু প্রিসিয়াস সময় কাটিয়ে নেওয়া বা তাদের সাথে ঠাট্টা ইয়ার্কি বা ছুটোছুটি করে কিছুটা সময় কাটিয়ে নেওয়ার জন্য এই পার্কটি একদম আদর্শ পার্ক। এখানে কিন্তু মাঝে মাঝে নানা রকমের অনুষ্ঠানও পরিবেশিত হয়। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে, কিন্তু আরেকটু ভালো লাগতো যদি রোদটা কম হতো, তাহলে আমরাও ছুটোছুটি করে বেশ খানিকটা সময় কাটিয়ে নিতে পারতাম এখানে। দেখতে দেখতে সময় যেন কেটে গেল, কিভাবে কাটলো সেটাই বুঝতে পারলাম না। আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই সময় বোধহয় শেষ হয়ে এলো, বুঝতেই পারলাম না আমরা। তোমরা যারা এইভাবে ফোন সিলিংটাকে ঘুরে দেখতে চাও তারা কিন্তু অবশ্যই হাতে কিছুটা সময় রাখবে, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা, তাহলেই কিন্তু দারুণ করে চারপাশটা ঘুরে দেখে নিতে পারবে। আর শীতকাল হলে সময়টা আরেকটু বেশি রেখো, কারণ তখন তার রোদ বাবাজি থাকে না, আর একটু বেশি সময় কাটিয়ে নিতে পারবে সব স্পটগুলোতে। দারুণভাবে ঘুরে নিলাম আশপাশটা, আর আশ্চর্য হয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, এত সুন্দর রাস্তাঘাট, সেখানে গাড়িরও কোনো অভাব নেই, কিন্তু কেউ হর্ন বাজাচ্ছে না। অযথা হর্ন বাজানো এখানে কিন্তু দণ্ডনীয় অপরাধ, তার জন্য কিন্তু ফাইনও দিতে হতে পারে। এরকম ব্যবস্থা যদি কলকাতায় করা যায় তাহলে কিন্তু বেশ হয়, যানজট কমে যাবে, হর্ন মারা এবং অস্বস্তি বোধও কিন্তু অনেক কম হবে। যদিও সেটা হয়তো সম্ভব নয়, কারণ ভুটানের জনসংখ্যা 8 লাখের কাছাকাছি, আর সেখানে আমাদের জনসংখ্যা উড়ে বাপড়ে, হিসাব দিতে চাই না বস, মনে করলেই গরম লাগতে শুরু করবে। যাই হোক, আমাদের ভুটান ট্রিপ প্রায় কমপ্লিট হয়ে এলো, চলে এলাম শেষ ডেস্টিনেশনে। তোমরা তো আমাদের অনেক ভ্লগেই এই মনেস্ট্রিটা দেখেছো, তাই এই মনেস্ট্রিটাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধু দেখো আজ এখানে কত মানুষ বসে রয়েছে, আশপাশের প্রচুর মানুষ এখানে চলে এসেছে মনেস্ট্রি দর্শন করতে। আর তার সাথে এই মনেস্ট্রি প্রদক্ষিণ করার কিন্তু একটা নিয়ম আছে, বাঁ দিক থেকে শুরু করে ডান দিক দিয়ে পুরো মনেস্ট্রিটাকে প্রদক্ষিণ করতে হয়। সবাই কিন্তু সেই নিয়মটা পালন করে, আর যারা করে না বা জানে না তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়, প্লিজ আপনারা ওই দিক থেকে না এই দিক থেকে গিয়ে এই দিকে যান, মানে নিয়মটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়। এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। সবাই একই নিয়মে একই ছন্দে চলতে থাকে মনেস্ট্রিকে ঘিরে। এটাই কিন্তু ছিল আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। এরপরে কিন্তু তোমরা আশপাশে ঘুরে শপিং করে নিতে পারো, আমরাও করেছি, কিন্তু এখানকার শপে ভিডিও করা যায় না, তাই ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। আজকের মতো ফোন সিলিং ভ্রমণ বা ভুটান ভ্রমণ আমাদের কমপ্লিট। এইবার ফিরে যাব নিজের দেশ ইন্ডিয়াতে। আজকের ভ্লগ তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। আর অবশ্যই কিন্তু বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর যারা নতুন এসেছো তারা কিন্তু সাবস্ক্রাইব না করে ফিরে যেও না, অনেক চমক আসতে চলেছে তোমাদের জন্য। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।